Spy Stories with SRIJON. সময়টা 1960-এর আশেপাশে। শো শো করে ঠান্ডা বরফিলে হাওয়া দিচ্ছে। টেম্পারেচার মাইনাসের অনেকটা নিচে। হঠাৎ দুজন মানুষের কথোপকথন শোনা যায় এবং তারা রুশ অর্থাৎ রাশিয়ান ভাষায় কথা বলছে। ক্যাপ্টেন, আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়েছে, এখান থেকে প্লিজ চলুন। কিন্তু আমরা এই জায়গাটা এভাবে ছেড়ে চলে যাবো কি করে? ইট ইজ টু রিস্কি। ক্যাপ্টেন, কিছু করার নেই, আমাদেরকে এখন যেতেই হবে। এই আইসবার্গটা এখন ভাঙছে। আমরা যদি এখন এখান থেকে না যাই তাহলে আমাদের সলিল সমাধি হবে। ক্যাপ্টেন, প্লিজ চলুন। সেই দুজনের কথোপকথন শুনে আমরা বুঝতে পারছি যে সেই সময়কার সিচুয়েশনটা ভীষণ স্ট্রেসফুল একটা সিচুয়েশন। একটি আইস চাঙ্কের ওপর তারা দুজন দাঁড়িয়েছিলেন এবং সেই আইস চাঙ্কে ধীরে ধীরে ফাটল ধরছিল। যে দুজন ব্যক্তি কথা বলছিলেন একে অপরের সঙ্গে তারা দুজনেই রুশ অর্থাৎ রাশিয়ান। অ্যান্ড ইফ উই লুক অ্যাট দ্য বিগার পিকচার, তাহলে আমরা দেখতে পাবো যে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ রাশিয়ান রিসার্চ স্টেশন, যা বানানো হয়েছিল অন আ চাঙ্ক অফ ফ্লোটিং আইস অর্থাৎ একটি ভাসমান বরফের চাইয়ের ওপর আর্কটিক ওশেনের বুকে। আর্কটিক ওশেন, ওয়ান অফ দ্য কোল্ডেস্ট প্লেসেস অন আর্থ, এবং রাশিয়ানরা তাদের রিসার্চ স্টেশন সেখানে বানালো। লোকচক্ষুর থেকে যতখানি আড়ালে থাকা সম্ভব ততখানি আড়ালে। কিন্তু প্রকৃতির সঙ্গে পাঙ্গা নেওয়া বোকামো ছাড়া কিছু নয়, এবং প্রকৃতি অর্থাৎ নেচার, when it comes down to its own element, there is no other way other than escaping the situation. তাই সেই বরফের চাইয়ে যখন ফাটল ধরতে শুরু করলো, রাশিয়ানসরা তাদের সেই রিসার্চ স্টেশন অ্যাবান্ডন করে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। যেহেতু সেই বরফের চাইয়ে ফাটল ধরছিল, সিন্স দ্য আইস ওয়াজ স্প্লিটিং, রাশিয়ান তৎকালীন সোভিয়েত ভেবেছিল দ্যাট ইট উড বি সেফ টু লেট দ্য স্টেশন অ্যান্ড ইটস রিসার্চ বি সোয়ালোড বাই দি ওশন। অর্থাৎ সেই বরফের চাইয়ে ফাটল ধরার পরে বরফের চাইটি যখন দুভাগ হয়ে যাবে, তখন সেই রিসার্চ স্টেশন আলটিমেটলি আর্কটিক ওশেনের বুকে তলিয়ে যাবে এবং সেখানে থাকা যাবতীয় যন্ত্রপাতি আর রিসার্চ ডেটা কেউই আর অ্যাক্সেস করতে পারবে না। আফটার অল, ওইরকম মারাত্মক ঠান্ডা জায়গায় যেখানে চারদিকে শুধু ধুধু সাদা বরফ, সেখানে কেই বা যাবে? কিন্তু রাশিয়ানরা আমেরিকানসদেরকে আন্ডার এস্টিমেট করেছিল। সালটা 1961, 1961। কোনো কারণবশত একটি ইউএস নেভাল এয়ারক্রাফট এরোম্যাগনেটিক সার্ভে করার কারণে আর্কটিক ওশেনের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং তখন তাদের রেডারে ধরা পড়ে আর্কটিক ওশেনের ওপর থাকা এই বরফের চাইয়ের ওপর স্থিত সোভিয়েত ড্রিফট রিসার্চ স্টেশন, অ্যান্ড দ্যাট টু অ্যান অ্যাবান্ডেন্ড ওয়ান, অর্থাৎ সেখানে কেউই ছিল না। সো what is basically a drifting ice station? It's a temporary or semi-permanent facility built on floating ice, মানে ভাসমান বরফের চাইয়ের ওপর বানানো একটি টেম্পোরারি স্টেশন। যখন কোল্ড ওয়ার চলছিল, সোভিয়েত ইউনিয়ন এবং দ্য ইউনাইটেড স্টেটস maintained a number of such stations in the Arctic on floes such as Fletcher's Ice Island for research and espionage, অর্থাৎ রিসার্চের জন্য এবং একে অপরের ওপর নজর রাখার জন্য, মানে গুপ্তচর বৃত্তি করার জন্য। ইউএস নেভাল এয়ারক্রাফটের রেডারে সেই অ্যাবান্ডেন্ড সোভিয়েত ড্রিফট স্টেশন ধরা পড়ে যাওয়ার কিছুদিন বাদে সোভিয়েতরা একটি অদ্ভুত অ্যানাউন্সমেন্ট করল যে তারা একটি স্টেশন ছেড়ে আসতে বাধ্য হয়েছিল এবং সেই স্টেশনটি ছিল NP9। যদিও ইট ওয়াজ আ মিসলিডিং অ্যানাউন্সমেন্ট, তার কারণ the actual station was NP8. দুইয়ে দুইয়ে চার করতে আমেরিকানরা দেরি করল না। তাদের রেডারে ধরা পড়েছে একটি সোভিয়েত অ্যাবান্ডন্ড ড্রিফট স্টেশন অন দি আইস অফ আর্কটিক ওশন। তারপর
সোভিয়েতদের এরকম একটি অ্যানাউন্সমেন্ট। তারা ভীষণ কৌতূহলী হয়ে পড়ল টু এক্সামিন দি অ্যাবান্ডেন্ট সোভিয়েত আইস স্টেশন। Of course, the prospect of examining an abandoned Soviet ice station attracted the interest of the US Navy's Office of Naval Research, অর্থাৎ ONR. ঠিক তার আগের বছর ONR had set an acoustical surveillance network on a US drift station which was used to monitor Soviet submarines. এটা খানিক ওই পাড়ার কাকিমা মাসিমাদের মতোই, একে অপরের হাঁড়ির খবর নেওয়ার জন্য। ইউএস এবং সোভিয়েত দুই দেশের ওপর কড়া নজর রাখত এবং তার জন্য তারা কিরকম ধরনের মিশন করেছে এবং তার জন্য তাদের এজেন্টসরা অর্থাৎ স্পাইজরা বা গুপ্তচরেরা কি মারাত্মক এবং ডেঞ্জারাস মিশনসে পার্টিসিপেট করেছে তা ভাবলেও গায়ে কাঁটা দেয়। এবং কোয়াইট অবভিয়াসলি ONR অর্থাৎ অফিস অফ নেভাল রিসার্চ অ্যাজিউম করেছিল যে সোভিয়েতরাও নিশ্চয়ই একটা সিমিলার সিস্টেম বানিয়েছে টু কিপ আ ট্র্যাক অফ আমেরিকান সাবমেরিনস অ্যাজ দে ট্রানজিটেড দ্য পোলার আইস প্যাক। কিন্তু তাদের হাতে কোনো ডিরেক্ট এভিডেন্স ছিল না। এছাড়াও ONR এর আরও একটি ইন্টারেস্ট ছিল। দে ওয়ান্টেড টু কম্পেয়ার সোভিয়েত এফার্টস অন ড্রিফট স্টেশনস উইথ US অপারেশন, মানে অপরপক্ষ কতখানি এগিয়ে বা পিছিয়ে রয়েছে, তাদের রিসার্চ কতদূর এগোলো। কিন্তু সমস্যা ছিল একটাই, যে স্টেশন NP9 পৌঁছবে কি করে, বিকজ ইট ওয়াজ ফার টু ডিপ ইনটু দি আইস প্যাক টু বি রিচড বাই অ্যান আইস ব্রেকার। এবং হেলিকপ্টারে করে পৌঁছানো সম্ভব না, বিকজ ইট ওয়াজ ওয়ে আউট অফ হেলিকপ্টার রেঞ্জ। এই অদ্ভুত অপারেশনটির নাম দেওয়া হয়েছিল অপারেশন কোল্ড ফিট। এমনিতে আমরা যখন বিপদের মুখে পড়ি উই টেন্ড টু ডেভেলপ কোল্ড ফিট অর্থাৎ নার্ভাসনেস। কিন্তু স্পাইস বা গুপ্তচর বোধহয় তারাই হন যারা একটু অন্য ধাতুতে গড়া। শুধু গুপ্তচর নন, যারাই আর্মড ফোর্সেসে কাজ করেন, যারা ফিল্ডে গিয়ে কাজ করেন, যারা মিশনে গিয়ে কাজ করেন, তারা বোধহয় অন্য ধাতুতে গড়া মানুষ। তারা যতই কোল্ড ফিট ডেভেলপ করুক না কেন, আ মিশন ইজ আ মিশন। এবং ক্যাপ্টেন জন ক্যাডওয়ালেডার, who would command Operation Cold Feet, was excited when the opportunity came his way. To him, it looked like a wonderful opportunity to make use of the Fulton surface-to-air recovery system. Now, what was that? এটার ব্যাপারে একটুখানি ডিটেলে জানা যাক। ভদ্রলোকের নাম হলো রবার্ট এডিসন ফুলটন জুনিয়র, who was a very talented inventor. 1932 সালে উনি একটি 17 মাসের লম্বা মোটর সাইকেল অ্যাডভেঞ্চারে গেছিলেন। ভিজিট করেছিলেন 32টা দেশ, ট্রাভেল করেছিলেন 40,000 মাইলস। He was interested in photography. He worked for Pan American Airways in the mid-1930s, taking pictures of the development of the Trans-Pacific Air Route. যখন World War II অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো ইউরোপে, in 1939, Fulton began working on an aerial gunnery trainer. He developed a static device that used films to stimulate aerial combat. He demonstrated his trainer in May 1942 to Cadre Luis de Flores, who was in the process of establishing a special devices division for the Navy. De Flores endorsed Fulton's trainer and provided developmental funds. এবং ইভেনচুয়ালি নেভি ওনার আবিষ্কৃত 500টি ট্রেনার অর্ডার করেছিল অ্যাট আ কস্ট অফ $6 মিলিয়ন। ফলত ইউএস নেভির ওনার উপর একটা বিশ্বাস জন্মেছিল, একটা ভরসা জন্মেছিল দ্যাট হি ইজ কেপেবল অফ মেকিং সাচ ডিভাইসেস যেটা তাদের বিভিন্ন মিশনে বিভিন্ন সময় কাজে আসবে। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ফুলটন একটি 15 একর জমি কিনে নিয়েছিলেন adjoining the airport at Danbury, Connecticut, যেখানে তিনি একটি বাড়ি বানিয়েছিলেন নিজের জন্য এবং একটি ওয়ার্কশপও বানিয়েছিলেন, কারণ তিনি ছিলেন একজন ইনভেন্টর। তিনি নতুন নতুন জিনিস ইনভেন্ট করতে, আবিষ্কার করতে ভালোবাসতেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে he devoted most of his time and his remaining funds in the development of a flying automobile. এবং তিনি একটি জিনিস বানিয়েছিলেন যার নাম ছিল এয়ারফিবিয়ান,
and he had built and tested 8 versions of amphibian and was about 90% finished when he ran out of money. তার কাছে আর ফান্ড ছিল না। He sold control of his company in order to raise funds, যাতে তিনি তার রিসার্চ কমপ্লিট করতে পারেন। কিন্তু নতুন ওনার্স যারা ছিল তারা এটা ডিসাইড করলো যে তারা সেই প্রজেক্টটাকে আর কন্টিনিউ করবে না। এদিকে একটা নতুন চিন্তা তার মাথায় এসেছিল। While flight testing the amphibian, ফুলটন ভাবছিলেন যে কি হবে যদি কখনো কাউকে ফোর্স ল্যান্ডিং করতে হয়, মানে একটা প্লেন থেকে বা একটা হেলিকপ্টার থেকে যদি কাউকে ফোর্সফুলি এমন একটা জমিতে নামতে হয় যেখানে হেলিকপ্টার বা প্লেনের পক্ষে ল্যান্ড করা পসিবল নয়। দ্য টেরেন বিন ইনঅ্যাক্সেসিবল অর মেবি টু ডেঞ্জারাস ফর ল্যান্ডিং। যখন এয়ারফিবিয়ান ভেঞ্চারটা কমপ্লিট হলো না, ফুলটন নিজের পুরো এনার্জি এবং চিন্তাভাবনা এই নতুন চিন্তাটার পিছনে লাগিয়ে দিলেন। He decided to create a more viable pickup system. শুরু হলো experiments in 1950. Using a weather balloon, nylon line and 10 to 15 pound weights, Fulton made numerous pickup attempts as he sought to develop a reliable procedure. উনি ওনার ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন এবং অবশেষে যখন একটা কিছু দাঁড় করাতে পারলেন, ওনার ছেলেকে বললেন পুরো প্রসেসটাকে ফিল্ম করতে। তারপর তিনি সেই ফিল্ম এবং ফটোগ্রাফগুলি অ্যাডমিরাল ডে ফ্লোরেসের কাছে নিয়ে গেলেন, হু হ্যাড বিকাম দ্য ফার্স্ট ডিরেক্টর অফ দ্য টেকনিক্যাল রিসার্চ অফ দ্য CIA বাই দেন। ডে ফ্লোরেস যখন ফুলটনের সঙ্গে দেখা করলেন এবং ওনার প্রস্তাব শুনলেন, he believed that the program could be best handled by the military, and De Flores had put Fulton in touch with the ONR, অর্থাৎ অফিস অফ নেভাল রিসার্চ, যাদেরই মিশন ছিল প্রজেক্ট কোল্ড ফিট। এবং থ্যাঙ্কস টু দ্য ইন্টারেস্ট অফ ডে ফ্লোরেস, ফুলটন ওনার রিসার্চ কন্টিনিউ করার জন্য ডেভেলপমেন্টাল ফান্ডস পেয়েছিলেন ফ্রম ONR। 1950 থেকে শুরু করে বেশ কিছু বছর ফুলটন রিফাইন করেছিলেন দ্য এয়ার অ্যান্ড গ্রাউন্ড ইকুইপমেন্ট ফর দ্য পিকআপ সিস্টেম বেসড অ্যাট এল সেন্ট্রো, ক্যালিফোর্নিয়া। উনি কন্ডাক্ট করেছিলেন নিউমারাস ফ্লাইটস ওভার দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমিতে, ইউজিং আ নেভি P2V ফর দ্য পিকআপস। ধীরে ধীরে তিনি পিকআপের ওয়েট বাড়াতে শুরু করেছিলেন আনটিল দ্য লাইন বিগ্যান টু ব্রেক। আ ব্রেডেড নাইলন লাইন, অর্থাৎ দড়ি, যে দড়ি দিয়ে পিকআপটা করা হবে, with a test strength of 4,000 pounds, solved the problem. More vexing were the difficulties that were experienced with the locking device or sky anchor that secured the line to the aircraft. এই প্রবলেমটাও eventually ফুলটন সলভ করেছিলেন, which he considered the most demanding part of the entire developmental process. এবং ধীরে ধীরে by the year 1958, ফুলটন এমন একটি এরিয়াল রিট্রিভাল সিস্টেম বানিয়েছিলেন যা ওয়ান অফ আ কাইন্ড এবং ইউনিক ছিল। ইট ওয়াজ নোন অ্যাজ স্টার্স বা ফুলটন সারফেস টু এয়ার রিকভারি সিস্টেম, অলসো নোন অ্যাজ স্কাই হুক। এবং এই স্কাই হুক ওয়াজ দ্য সোল অফ প্রজেক্ট কোল্ড ফিট। যদি দ্য ইনভেন্টর রবার্ট ফুলটন সেই সময় স্কাই হুক আবিষ্কার না করতেন, তাহলে আমেরিকার পক্ষে, CIA এর পক্ষে, অফিস অফ নেভাল রিসার্চের পক্ষে এই অপারেশন কোল্ড ফিট এক্সিকিউট করা অসম্ভব হতো। দিস স্কাই হুক ওয়াজ দ্য সোল অফ অপারেশন কোল্ড ফিট। আলটিমেটলি অপারেশনটা হলো কি করে, সে ব্যাপারে জানাবো পরবর্তী এপিসোডে। আজকের জন্য এখানে শেষ করছি।